ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে সফলতার গল্প বলবো। এটি হচ্ছে এডিএসডি উইথ বিপিডি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ এটা একটি সফলতার গল্প। এখানে এমন কিছু বিষয় আছে যেটি আপনাদের ক্ষেত্রে অনেক উপকার হবে, হয়তো বা আপনার ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে, অথবা আপনার আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে সেই জিনিসটি বুঝতে পারবেন। হয়তোবা আপনি যে এলাকাতে থাকেন, আপনি যদি এই ভিডিওটি দেখেন, বেশ কিছু লক্ষণের কথা দেখবেন যেটা মানসিক সমস্যা বলা হয়ে থাকে, মানসিক রোগ বলা হয়ে থাকে। এই ধরনের লক্ষণ থাকলে আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকায় অন্য যারা আছে তাদেরকে আপনি কোনো না কোনোভাবে আপনি সাহায্য করতে পারবেন। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি যে পেশেন্টকে দেখেছি তার বয়স হলো 12 বছর। তাকে হচ্ছে যে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট সেটি দেওয়া হচ্ছিল, এবং অনেক জায়গায় সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেওয়ার পরেও কিন্তু সে একটা যে এখান থেকে বের হয়ে আসা সেটি হতে পারেনি। মোটামুটি প্রায় 2 বছরের মতো সে ওষুধের চিকিৎসাটি নিচ্ছিল। আমার কাছে যখন আসে এটি তার বয়স এই সময়টা 12 বছর, এবং সে দূরে থাকতো, যেহেতু আমি ঢাকাতে প্র্যাকটিস করি, সে ওখান থেকে চিকিৎসাগুলো নিচ্ছিল তার বাবার সাথে এসে। তার বাবা একজন স্কুল টিচার, মাও একজন স্কুল টিচার। সম্ভবত কারণে আমি তাদের পরিচয়টি ঠিক মতো পরিচয়টি বলছি না। সো সে ক্লাস 4-এ পড়ে, এবং তার এই যে সমস্যাগুলো এগুলো মোটামুটি ছোটোবেলা থেকে কম বেশি ছিল, কিন্তু 8 থেকে 10 বছর পর, অর্থাৎ 2 থেকে 4 বছর আগে লক্ষণগুলো আরও বেশি বেড়ে যায়। সো সে যখন আমার কাছে আসে, প্রথমে সে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, অনলাইনে তার সেশন হয়, এবং পরবর্তীতে আমি কয়েকটা সেশন পর আমি দেখি যে তার এই প্রবলেমটা, যেহেতু অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছিল, বিভিন্ন জায়গাতে নিচ্ছিল, কিন্তু সে প্রপার ওয়েতে গাইডলাইন না পাওয়ায় বা কাউন্সিলিং বা সাইকোথেরাপি ঠিকমতো না হওয়াতে সে ভালো কোনো রেজাল্ট পায়নি। সো এই জন্য আমার কাছে মনে হয় যেহেতু আগে ওষুধ নিয়েছে এবং তার কন্ডিশনটা একটু হয়তো সিভিয়ার বা সিভিয়ার থেকে একটু কম, মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার কথা বলি, আপনারা শুনেন, এই মডারেট এবং সিভিয়ারের মাঝামাঝি একটা পর্যায়ে তার ছিল। সো সে যখন আসে, এডিএইচডি বলা হয়েছিল। আপনারা জানেন এডিএইচডি মানে অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অর্থাৎ এখানে ওই ব্যক্তির বা যার এর ভিতর দিয়ে যায় তার অ্যাটেনশনে প্রবলেম থাকে, তার হাইপার অ্যাক্টিভিটি থাকে। দেখা যায় যে কোনো কিছু মনে রাখতে পারে না, অথবা যেটা হয় যে কাউকে একটা কথা দিল, সেই কথা অনুযায়ী সে কাজ করতে পারে না। হয়তোবা একজনে হচ্ছে যে একটা বাচ্চা হলো স্কুলে গেল, সে দেখা যায় যে হয়তো তার কলম, পেন্সিল, খাতা, বই বা ব্যাগ বা টিফিন ক্যারিয়ার এগুলো রেখে আসলো, এবং তারপর কি হলো, সে আর খুঁজে পাচ্ছে না। তো তার এডিএসডি উইথ বিপিডি তার ডায়াগনোসটা হয়েছিল, অর্থাৎ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই যে এডিএসডি যখন কারো ভিতরে থাকে, সেটা মোটামুটি 7 বছরের ভিতরে আইডেন্টিফাই করা যায় যে কোনো বাচ্চার ভিতরে এডিএসডি আছে কিনা। যদি এডিএসডি ঠিকমতো চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে পরবর্তীতে এটা বলা হয় কন্ট্যাক্ট ডিসঅর্ডার হতে পারে। সেক্ষেত্রে কী করে বাচ্চা বা ওই ব্যক্তি, সে মনে করেন অ্যাডাল্ট হলো, তখন হলো তার কন্ট্যাক্ট ডিসঅর্ডার, সে হয়তো বা অন্যকে গালাগালি করে, চুরি করে, অন্যের সাথে খারাপ ব্যবহার করে, থুথু দেয়, বা হচ্ছে যে অন্য যে খারাপ অ্যাক্টিভিটিগুলো, সেইগুলো তার প্রতি করার একটা টেন্ডেন্সি অনেক বেশি বেড়ে যায়। সো এই বিষয়গুলো এডিএসডি এবং কন্ট্যাক্ট ডিসঅর্ডারের সাথে সম্পর্কযুক্ত। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে হয়তো অনেক বেশি রাগ, উত্তেজনা বোধ হয়, এবং কোনো একটা কিছু পেতে হবে সেজন্য অন্যকে ম্যানিপুলেট করে, ওইটা করার জন্য বাধ্য করে, গ্যাস লাইটিং করে, এবং সে হয়তো বা এমন করে যে অন্যর সাথে যখন মিশে তখন সে ভালোভাবে কথা বলে না, তার কথাগুলো ঠিকমতো শোনেও না। তো এই যে পেশেন্ট যখন আমার কাছে আসে, তার অবস্থা ছিল এরকম একটা পর্যায়ে। তো প্রথমে যখন সেশনটা নেই, আমি দেখি যে তার ভিতরে ল্যাক অফ অ্যাটেনশন ছিল, কোনো কিছুতে মনোযোগ ধরতে রাখতে পারতো না। ল্যাক অফ ইন্টারেস্ট, কোনো কিছুতে আগ্রহ দেখাতো না। ইনঅ্যাটেনশন ছিল, কোনো কিছুতে যে একটা ফোকাস থেকে কোনো কিছু করা সেটি তার দ্বারা সম্ভব ছিল না। অনেক বেশি হাইপার অ্যাক্টিভ ছিল, একটা জায়গাতে ঠিক বসে থাকতো না। হয়তোবা এখানে 2-3টা হচ্ছে যে চেয়ার আছে, হয়তোবা সে একটা চেয়ারে বসলো আর একটা চেয়ারে পা দিয়ে রাখলো, অন্য একজনকে বসে দিল, কিন্তু যে পা দিয়ে রাখলো অন্য একজন হয়তোবা দাঁড়িয়ে আছে, তাকে সে বসার জায়গা তৈরি করে দিচ্ছে না। তার ভিতরে রাগ ছিল, যেটা আপনারা জানেন বিপিডির ক্ষেত্রে কিন্তু এটা হয়, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে, এবং অ্যাংজাইটি ছিল, উদ্বিগ্নতা ছিল।
তো এই লক্ষণগুলো আমি আইডেন্টিফাই করি এবং তার যে হিস্ট্রিটা সেটি নেই, এবং তার সাথে যখন সিঙ্গালি কথা বলি তখন কিন্তু অনেক তথ্য পাই। আর এর আগে যেগুলো ছিল তখন প্যারেন্টসরা ছিল, তাদের সামনে বসেই কিন্তু এই জিনিসগুলো তারা বলে। এরপর যেটা হয়, তার সাথে কথা বলার সময় আমরা জানতে পাই যে তার বাসাতে হচ্ছে যে তাকে বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলতো। বাসার অথবা মা যেহেতু জব করে, টিচার, সেহেতু এর স্বাভাবিকভাবে তার একটু অ্যাংজাইটি কিন্তু তার ভিতরে থাকে। অনেক সময় দেখা যেত যে এটা আমার প্যারেন্টসরা কিন্তু এটা আনকনশিয়াসলি করে থাকে, আমাদের চাইল্ড বিহেভিয়ারের মতো। সো মা হয়তো বা এরকম বলতো যে তুই মর গিয়া, তুই তোকে রিক্সা চালাতে হবে, তোর মতো খারাপ কথাই বলতো। সে ঘুরতে যেতে চাইলেও তাকে ঘুরতে যেতে দিত না। আর এটা ছিল যে বাসাতে। আবার বাহিরে যখন যেত তখন বাহিরের মানুষগুলো তাকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করত। সে যে স্কুলে যেত সেই স্কুলেও কিন্তু হচ্ছে যে তাকে হচ্ছে যে খুব ভালোভাবে আচরণ করতো না। তাকে বলতো তুই কবে যাবা, মানে এইখান থেকে, তাদের স্কুল থেকে সেটা বলতো যারা হচ্ছে যে এখানে স্কুলের লোকজন ছিল। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই যে পেশেন্টের যার 12 বছর বয়স, তার কিন্তু মনে হতো যে সব কিছুতে আমাকে সবাই দোষ দিচ্ছে, তাহলে আমার আর এইভাবে থেকে লাভ কি, আমি এভাবে বেঁচে থেকে কী লাভ। আবার বাসাতে যখন ছিল, বাসার অন্য পরিবারের দু একজন যারা ছিল তারাও তাকে জ্বালাতন করতো। মোটামুটি এরকম একটা বিষয় তার ভিতরে ছিল। কিছু ফ্রেন্ডের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল এবং এটা ছিল তার ভালো লাগার একটা জায়গা। সো যখন সেশন নেয়, একটা একটা করে আমরা কন্ট্যাক্ট করি, একটা নিয়ে কথা বলি। যেমন ল্যাক অফ ইন্টারেস্ট নিয়ে তার একটা সেশন হয়, সেখানে সে স্কুলে যেতে মন চায় না, সেখানে আমাদের যে ট্রিটমেন্ট পড়ছে সেভাবে আগাই। আমি অবশ্যই পরবর্তীতে বলবো কী ধরনের ট্রিটমেন্ট তার ক্ষেত্রে ভালো কাজ করেছিল। সো একাডেমিক অ্যাক্টিভিটিতে সে বেশি আগ্রহ ছিল না। মেডিকেশন যে ছিল সেটাও হয়তো বা সে নিজের মতো করে খেত না। খুব রাগ ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা ছিল তার মায়ের সাথে। এখন এই যে সমস্যাগুলোর ক্ষেত্রে তার মোটামুটি হচ্ছে যে 8টার মতো সেশন লেগেছিল এবং সেই 8টার সেশনে কিন্তু তার একটা সফলতা চলে এসেছিল। এর পিছনে যে জিনিসগুলো হয়েছিল সেটি যদি আমি এখন বলি, যে এই বাচ্চাটি আমার কাছে লেগেছিল যে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই তার পরিবারের যে সদস্যরা ছিল তাদের দ্বারা অনেক বেশি প্রেশারে থাকতো, এবং যেহেতু তার বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলা হতো এবং অনেক দিন আগ থেকেই বলা হতো, এটা তার ভিতরে একটা খারাপ লাগার বোধ কাজ করেছে। এবং এর কারণে সে হচ্ছে যে একটু চঞ্চলতা দেখাতো, একটা জায়গাতে বেশি থাকতো না। এবং এর জন্য কয়েকটা সেশন পরে আমি মনে হয়েছিল যে তার সাইকিয়াট্রিক মেডিসিন দরকার। তার একজন সাইকিয়াট্রিস্টের কাছে আমি রেফার করি এবং যখন চিকিৎসা তার কাছ থেকে নেওয়া শুরু হয়, মোটামুটি দেখি যে 6টা সেশনের ভিতরে কিন্তু তার ভালো একটা অবস্থান তৈরি হয়েছিল। বাড়িতে বাসার যারা ছিলেন প্যারেন্টসরা, স্পেশালি তার বাবা, সে কিন্তু তার ইম্প্রুভমেন্ট জায়গাগুলো বলছিল যে আগে থেকে এখন ভালো আছে। সো যেহেতু যখন এই চিকিৎসাটি নিচ্ছিল, সে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট উভয়ের কাছ থেকেই কিন্তু চিকিৎসা নিচ্ছিল। এবং এই সময় আমার কাছে যখন আসে, আমি হচ্ছে যে তার পরিবারের যারা ছিলেন তাদের সাথে কথা বলি এবং তারা কী ধরনের আচরণ করে সেটা বলি, আমি শুনি তাদের কাছ থেকে। এবং শোনার পর হচ্ছে যে তাদের যে ফ্যামিলি কাউন্সেলিং আপনারা জানেন সেটিতে আমি যাই। এর আগে আলাদাভাবে প্যারেন্ট কাউন্সেলিং করি। এই যে প্যারেন্ট কাউন্সেলিংয়ের জায়গাটি তারা কিন্তু শিখতে পারে কীভাবে বাচ্চাদের সোশ্যালাইজেশন করতে হয়, বাচ্চারা কোন জায়গা থেকে কিভাবে কথা বলে, তাদের অলটা কী রকম, সেটি বুঝতে গেলে আমাদের কি কি বিষয়গুলো আমাদের মনে রাখতে হয়, কি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্য যে বিষয়গুলো আছে, আপনারা জানেন যে এবিএ থেরাপির বিভিন্ন রকমের টেকনিক আছে, সেগুলো তাদের সাথে আলোচনা করা হয়। এবং একটা সময় তারা যখন এভাবে আচরণ করে তখন ওই সন্তানের আগের থেকে আরও বেশি ডেভেলপ করে, তখন মনে করে যে বাবা মা ইম্পর্টেন্ট, তারা আমাকে গুরুত্ব দিচ্ছে। স্পেশালি দেখা যায় যে অ্যাটেনশন ডিফিসিয়েন্ট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার যাদের থাকে, এই ধরনের বাচ্চারা কিন্তু অ্যাটেনশন চায়, অর্থাৎ আমি যা কিছুই করবো অন্যরা আমাকে অ্যাটেনশন দিক। সো এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাবা মাও যখন বাড়িতে তাকে স্ট্রোক দিত
অর্থাৎ ভালো কাজের প্রশংসা করত, তাকে একটু আগের থেকে একটু বেশি গুরুত্ব দিত, এবং যখন আগে থেকে যখন পড়তো না তখন বলতো যে বিভিন্ন নেগেটিভ কথা, তখন এটা যখন পজিটিভভাবে সে বুঝতো তখন এই ছেলেও কিন্তু মোটিভেশন পায়, এবং সেইখান থেকে তার ইন্টারেস্টটা করে বাবা মায়ের মতো যেভাবে বলে সেভাবে করার চেষ্টা করে। ইনঅ্যাটেনশনের জন্য যেটা করেছিলাম মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ, আমার এখানে যখন আসতো তখনও করিয়েছিলাম, বাসাতে কাজ দিয়েছিলাম মেডিটেশন করার জন্য, এবং সেটি সে রেগুলারলি করতো। বাবা খুবই কনসার্ন ছিল, মাও কনসার্ন ছিল, এই কারণে কিন্তু তার জায়গাটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে। কন্ট্যাক্ট ডিসঅর্ডারটা হয়েছিল এই কারণেই, কারণ বাহিরে যারা ছিলেন তারা তাদেরকে খুব বেশি উত্তেজিত করতো, খারাপ খারাপ কথা বলতো, এই জন্য তার খারাপ লাগা কাজ করতো। তো ওই জায়গাটাতেও যখন অন্যদের সাথে সে কীভাবে মিশবে, কথা বলবে, এই জন্য টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস আপনারা জানেন, এখানে ইগো স্টেটের কথা বলা হয়ে থাকে, যেখানে প্যারেন্ট, চাইল্ড, অ্যাডাল্টের বিষয়গুলো থাকে, সেটি তাকে বলা হয়েছিল, এবং সে পারফেক্টলি এটি খুব করতে পেরেছিল, এবং ওই জায়গাটা থেকে তার আরও বেশি ডেভেলপ হয়েছিল। তার এই যে 8টা সেশনই কিন্তু সে খুব ভালো একটা জায়গাতে চলে গেছিলো, এবং এটাই তার কাছে একটা সফলতা। বাবা খুবই খুশি হয়েছিল, মাও খুব খুশি যে আগের থেকে অনেক ডেভেলপ করেছে। সে অনেক আগ থেকে, প্রায় 3-4 বছর আগ থেকে সে চিকিৎসা নিচ্ছিল, কিন্তু এই ইম্প্রুভমেন্টটা তাই সে কখনোই পায়নি, কখনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যায়নি। সে যেখানে গিয়েছিল সেটা হলো সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের উপরে নিয়েছিল, কিন্তু কষ্ট হলেও আমি তাকে বলেছিলাম যে আপনি একটানা 6টা সেশন নেবেন, যদি মনে করেন যে তার কোনো পরিবর্তন হয়েছে তাহলে পরবর্তীতে এটা কন্টিনিউ করবেন। এবং কন্টিনিউ করার ক্ষেত্রে আর 2টো সেশন নেওয়ার পর তার মনে হয়েছে যে এখন মোটামুটি ভালো আছে, এবং তার সাথে কীভাবে আমরা মিশবো, কথা বলবো, সেটাও আমরা জানি। তাহলে আমরা এখন চেষ্টা করব কীভাবে কী করা যায়। তো এই অবস্থায় তাকে হচ্ছে যে আমি ফলো আপে রেখেছি, যেটাকে আমরা বলি টার্মিনেশনের ক্ষেত্রে কী হয়, 2 সপ্তাহ পর পর একটা সেশন হয়, যেটি আগে ছিল প্রতি সপ্তাহে একটি করে সেশন। এবং এই যে পেশেন্ট, সে কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোই সেশন নিয়েছিল, কারণ অনেক দূর থেকে আসতো। সো এভাবেই একটা সফলতা হয়ে যায় এডিএসডির ক্ষেত্রে, অথবা বিপিডির ক্ষেত্রে, বাইপোলার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা কন্ট্যাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে। মানসিক রোগের চিকিৎসা রয়েছে, কিন্তু সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটি যদি নিতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখানে আমার সব ধরনের ডাটা আছে, এই ডাটাতে বেসিসকেই কিন্তু আমি আপনাদের সাথে কথা বললাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো সফলতার গল্প থাকলে যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকবেন। আরেকবার বলবো, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের এই কমিউনিটি আমরা আরও বড় করতে চাই। ধন্যবাদ।